আজকে আমরা টার্মস অফ ট্রেড, ইফেক্ট অফ কাস্টমস ইউনিয়ন, শুল্ক সংঘের বাণিজ্য হারের প্রভাব। গতদিন আমরা যে ক্লাস নিচ্ছি শুল্ক সংঘ থেকে, আজকে এই শুল্ক সংঘের মানে আমরা অর্থনৈতিক সমন্বয়ের এই টপিকসটা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হচ্ছে টার্মস অফ ট্রেড, ইফেক্ট অফ কাস্টমস ইউনিয়ন। বাণিজ্য হারের প্রভাবটা কি? এখন শুল্ক সংঘ গঠন হয়েছে, তারপর থেকে আমরা আলোচনা শুরু করছি। তাহলে শুল্ক সংঘ গঠন হওয়ার পরে শুল্ক সংঘ সংশ্লিষ্ট যে দেশ তাদের উপর একটা বাণিজ্য হারের উপর একটা প্রভাব পড়ে। আর বাণিজ্য হারের এই প্রভাবটা অধ্যাপক ভেনেক সে হচ্ছে সামগ্রিক ভারসাম্যের মাধ্যমে বাণিজ্য হারের উপর শুল্ক সংঘের প্রভাবটা বিশ্লেষণ করছেন। ভ্যানিক কী করছে, মার্শালের অফার রেখা থেকে সে অতিরিক্ত চাহিদা অঙ্কনপূর্বক যে বাণিজ্য হারের উপর শুল্ক সংঘের প্রভাবটা কি তিনি বিশ্লেষণ করছেন। এখন এটা বিশ্লেষণের জন্য আমাদের দুইটা শর্ত লাগবে। এক নম্বর শর্ত হচ্ছে এ বি সি, তিনটা দেশ। এই তিনটা দেশের মধ্যে থেকে দুইটা দেশ, এটা থেকে এ ও বি, দুইটা দেশ শুল্ক সংঘ গঠন করবে, আর সি দেশটা শুল্ক সংঘের বহির্ভূত থাকবে, বহির্ভূত দেশ। দুই নম্বর শর্ত হচ্ছে যে এ ও বি যে দুইটা দেশ মিলে যে শুল্ক সংঘ গঠন হলো, শুল্ক সংঘ গঠন হওয়ার পর শুল্ক গঠনের ফলে যে অতিরিক্ত চাহিদা রেখা আমাদের লিখতে হবে, যে অতিরিক্ত চাহিদার রেখা থেকে সে কী করবে, অতিরিক্ত অফার রেখা অঙ্কন করবে। আমরা প্রথমে বলছি যে অধ্যাপক ভ্যানিক কী করছে, সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণের মাধ্যমে সে বাণিজ্য হারের শুল্ক সংখ্যার প্রভাবটা হচ্ছে, তিনি মার্শালের কী করছে, মার্শালের অফার রেখা থেকে অতিরিক্ত চাহিদা অঙ্কন পূর্বক বাণিজ্য হারের শুল্ক সংখ্যার প্রভাব, এটা আমরা প্রথম বলছি, আমি আবারও রিপিট করলাম। তাহলে অফার রেখা অঙ্কন করবে বলছে। তাহলে আমাদের শর্ত দুইটা আছে, এবিসি তিনটা দেশ, এই তিনটা দেশের মধ্যে এবি শুল্ক সংঘ গঠন করবে, আর সি থাকবে শুল্ক সংঘের বাইরে। আচ্ছা, এ ও বিসি শুল্ক সংঘ গঠন করলো, শুল্ক সংঘ গঠন করার পরে শুল্ক সংঘের অতিরিক্ত যোগান বা চাহিদা রেখা থেকে অতিরিক্ত অফার রেখা অঙ্কন করবে। ঠিক আছে, তাহলে আমাদের অফার রেখা অঙ্কন করতে হবে এ ও বি শুল্ক সংঘ গঠন হওয়ার পরে। এ ও বি, এই দুইটা শর্ত বি, এটা আমরা অতিরিক্ত অফার রেখা অঙ্কন করব। ঠিক আছে, শর্ত, এই দুইটা শর্ত। এখন এই দুইটা শর্তের ভিত্তিতে আমরা বাণিজ্য হারের উপর শুল্ক সংঘের প্রভাব বিশ্লেষণের জন্যে আমাদের চারটা ধাপ অনুসরণ করে ব্যাখ্যা করতে হবে। চারটা ধাপে প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে আমাদের অতিরিক্ত অফার রেখা অঙ্কন করব। অফার রেখা অঙ্কন করতে হবে একটা। দুই নম্বর হচ্ছে শুল্ক সংঘ বহির্ভূত দেশ যেটা, সেটা সি, এই সি দেশের সাথে মুক্ত বাণিজ্য অবস্থায় বাণিজ্য হার নির্ধারণ করতে হবে।
ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এই যে সি দেশের উপর শুল্ক, এটা যেদের সাথে মুক্ত বাণিজ্য, এটা শুল্ক আরোপের পরে বাণিজ্য হার নির্ধারণ। 4 নম্বর হচ্ছে যে উপরে 2টা শর্ত দিলাম, যে এই শর্ত শুল্ক সংঘভুক্ত দেশের মধ্যে এই শর্তগুলো প্রতিকূলে না অনুকূলে সেটা যাচাই করতে হবে। আমি 4টা ধাপ বুঝাইতে পারলাম। এখন আমরা প্রতিটা ধাপ চিত্র দিয়ে বিশ্লেষণ করতে হবে যে অতিরিক্ত অফার রেখা কিভাবে অঙ্কন করব। তো এখন দেখো, অতিরিক্ত অফার রেখা আমরা অঙ্কন করব। কারণ আমাদের বলা আছে যে শুল্ক সংঘ গঠন হওয়ার পরে, গঠিত হওয়ার পরে কী হবে, শুল্ক সংঘ গঠন হওয়ার পরে অতিরিক্ত চাহিদা বা যোগান রেখার ভিত্তিতে অতিরিক্ত অফার রেখা অঙ্কন করতে হবে। তা আমরা শুল্ক কীভাবে অতিরিক্ত যোগান বা চাহিদা পাবো, সেটার ভিত্তিতে কিভাবে অফার রেখা অঙ্কন করব সেটা আমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তো দেখো কী করব, এক্ষেত্রে আমাদের 2টা দেশ শুল্ক, একটা হলো এ দেশ, একটা হলো বি দেশ, আমরা আগেই বলে নিছি। এখন আমরা 2 দেশের 2টা হচ্ছে অফার রেখা আঁকবো। তো এখন আমরা অফার রেখা বের করব তখন, ঠিক আছে। এখন হচ্ছে বাণিজ্য হার রেখা, এখন দেখো অতিরিক্ত অফার রেখা আঁকবো। তখন এটা হচ্ছে আমার ওয়াই দ্রব্য, আর ভূমি হচ্ছে আমার এক্স দ্রব্য, এটা হচ্ছে আমার 0, ঠিক আছে। আমাদের হচ্ছে লিখতে হবে যে অফার রেখা 2 দেশের দ্রব্যের 2টা অফার রেখা আমরা অঙ্কন করব, ঠিক আছে। আমরা প্রথমে এ দেশের অফার রেখা অঙ্কন করি। এটা হচ্ছে আমার এ দেশের অফার রেখা। আচ্ছা, এখানে আমাদের এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ও বি, হচ্ছে ও হচ্ছে এ দেশের অফার রেখার, ও বি হচ্ছে বি দেশের অফার রেখা। তাহলে এই রেখা 2টো কোথায় ছেদ করলো, এই পরস্পর এখানে আমি একটা চিহ্ন দিই, ই বিন্দুতে ছেদ করলো। এখন আমাদের বাণিজ্য হার রেখা হচ্ছে এটা, ওটি হচ্ছে আমাদের বাণিজ্য হার। এখানে কি হচ্ছে, অতিরিক্ত কোনো চাহিদা বা অতিরিক্ত কোনো যোগান নাই এখানে। এখন আমি আরেকটা বাণিজ্য হার রেখা আঁকি। এখন OT1, এই অবশ্যই OT1 আরেকটা বাণিজ্য হার রেখা আমি অঙ্কন করলাম। এখানে দেখি আমাদের কি আসে। এটা হচ্ছে বি দেশের এক্স দ্রব্য হলো এ দেশের রপ্তানি দ্রব্য, আর ওয়াই দ্রব্য হচ্ছে বি দেশের রপ্তানি দ্রব্য। আমি এখানে N3 দিই, এখানে M4 দিলাম। এটা হচ্ছে আমার এ দেশের অফার রেখা, ঠিক আছে। এ দেশের অফার রেখা কোথায়, এই বিন্দুতে হয়েছে, এই বিন্দুতে, এখানে এই পয়েন্টে আসছে। তাহলে এই পয়েন্টে এ দেশ কী করছে, এম পরিমাণ এক্স দ্রব্যের বিনিময়ে সে M4 এই দ্রব্যের বিনিময়ে সে কী করবে, N3 পরিমাণ M4 পরিমাণ এক্স দ্রব্যের বিনিময়ে সে N3 পরিমাণ ওয়াই দ্রব্য পেতে চায় এদেশ, ঠিক আছে। তাহলে বিদেশের অফার রেখা, এখন বিদেশ কি চাচ্ছে, বিদেশ কোথায় আসছে, এইখানে ছেদ করছে, ঠিক আছে। আচ্ছা, আমরা টানি, এখানে আমরা N2 দিই, এখানেও N2 দিই। বিদেশ কী করছে, বিদেশের অফার রেখা এই বাণিজ্য হারের এইখানে ছেদ করছে। বিদেশ কী করবে, N2 পরিমাণ ওয়াই দ্রব্যের বিনিময়ে সে এ দেশ থেকে
ON2 পরিমাণ এক্স দ্রব্য পেতে চাই। তাহলে এখানে আমার এ দেশের অতিরিক্ত যোগান হচ্ছে এই পর্যন্ত, এটাকে আমরা F1 এবং F2। এখানে কিন্তু অফার রেখা দুইটা এখানে ছেদ করছিল, কোথাও অতিরিক্ত চাহিদা বা যোগান ছিল না। এখানে আমার অতিরিক্ত যোগান সৃষ্টি হচ্ছে F1 আর F2 পরিমাণ। F1 চিহ্নিত করলাম, F1 এবং F2 দ্বার। এই অতিরিক্ত যোগানটাকে বিদেশে অতিরিক্ত চাহিদা সৃষ্টি করবে, অর্থাৎ F1 আর F2 অতিরিক্ত চাহিদা অতিরিক্ত যোগান প্রকাশ করে। এই অংশটুকুকে আমরা OF সমান ধরে আমরা OT1 এই বাণিজ্য হারের এই অংশে আমরা নির্ধারণ করব। তাহলে আমরা অফার রেখার একটা পয়েন্ট আমরা পাই এখানে OF একটা বিন্দু পেলাম। অফার আমরা অতিরিক্ত যে অফার রেখা অঙ্কন করব তার একটা পয়েন্ট পেলাম F। আচ্ছা, এখন আমরা আরেকটা বাণিজ্য হার রেখা অঙ্কন করব। T2 OT2 হচ্ছে আমাদের আরেকটা বাণিজ্য হার রেখা। এই বিন্দুকে আমার কোথাও হচ্ছে এটা M3 আর এখানে আমরা টানি N4, অর্থাৎ এ দেশ OM3 পরিমাণ এক্স দ্রব্যের বিনিময়ে সে ON4 পরিমাণ ওয়াই দ্রব্য পেতে চায়। আর তাহলে এখন বিদেশের অফার রেখা কোথায়? এখানে হয়েছে, ঠিক আছে? ঠিক, এখন বিদেশে কোথায়? এই পয়েন্টে, এই যে বিদেশের এই পয়েন্টে রয়েছে। বিদেশ কী করছে তাহলে? এখন দেখি, এটা N1, এখন M2 M1। বিদেশ ON পরিমাণ ওয়াই দ্রব্যের বিনিময়ে সে OM পরিমাণ এক্স দ্রব্য পেতে চায়। তাহলে এখানে দেশের অতিরিক্ত যোগান যেটা সৃষ্টি হচ্ছে সেটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। আমরা এটাকে G1 এবং G2 দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ এই অংশটুকু এ দেশের অতিরিক্ত যোগান যেটা বিদেশেরই অতিরিক্ত চাহিদা সৃষ্টি করবে, অর্থাৎ G1 আর G2 অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত যোগান প্রকাশ করছে। এই অংশটুকুকে আমরা OG সমান ধরে এখানে আমরা আরেকটা পয়েন্ট পাই। এখান থেকে এতটুকু আমি দিই G, আরেকটা পয়েন্ট পেলাম আমি অতিরিক্ত অফার রেখা অঙ্কনে। এখন OF G আমি অঙ্কন করলাম, রেখা টানলাম, রেখা অঙ্কন করলে কি আমরা OU, এই OU হচ্ছে আমার অতিরিক্ত অফার রেখা। তাহলে আমাদের প্রথম পয়েন্টটা অতিরিক্ত অফার রেখা। তাহলে অতিরিক্ত অফার রেখা আমরা কীভাবে আঁকলাম এটা বুঝছি। এখন আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে শুল্ক সঙ্গ বহির্ভূত দেশের সাথে মুক্ত বাণিজ্য অবস্থায় কিভাবে বাণিজ্য হার নির্ধারণ করতে হবে। শুল্ক সংঘভুক্ত দেশ থেকে তারা কি হলো, অতিরিক্ত অফার রেখা আমরা OU পেলাম। এই রেখার পরে আমরা দ্বিতীয় রেখাটা আঁকবো। দুই নম্বর রেখা, দুই নম্বরে যখন আঁকবো তখন আমরা আবারও আঁকবো ভূমি অক্ষে এক্স দ্রব্য আর লম্বকে ওয়াই দ্রব্য, ঠিক আছে? মানে এক্স দ্রব্য, ঠিক আছে? আমরা এক নম্বর অতিরিক্ত অফার রেখা পাইছি। সে অতিরিক্ত অফার রেখাটা কীরকম? মুক্ত বাণিজ্য অবস্থায়, এটা OU আমরা অফার রেখা পেয়ে গেছি। এখন সি দেশের অফার রেখা আঁকবো। ওটা আগে আমরা যেটা আঁকছি সেটা শুল্কভুক্ত দেশের অফার রেখা। এখন আমরা সি দেশের অফার রেখা অঙ্কন করব। এটা হচ্ছে আমার OC হলো সি দেশের অফার রেখা। এই দুইটি অফার রেখা কোথায়? এই বিন্দুতে ছেদ করছে, কি হচ্ছে আমাদের ছেদ বিন্দু। তাহলে আমরা এখন বাণিজ্য হার রেখা অঙ্কন করি। ধরো OP,
এই হচ্ছে ওপি হচ্ছে বাণিজ্য হার রেখা, অর্থাৎ এই বিন্দুতে অতিরিক্ত কোনো যোগান বা অতিরিক্ত কোনো চাহিদা নাই, শুল্ক মুক্ত অর্থাৎ মুক্ত বাণিজ্য অবস্থায় ওপি হচ্ছে আমাদের বাণিজ্য হার রেখা। এটা বলছে যে আমরা বাণিজ্য হার নির্ধারণ করব কি অবস্থা, মুক্ত বাণিজ্য হার নির্ধারণ, মুক্ত বাণিজ্যের মধ্যে এভাবে বাণিজ্য হার নির্ধারণ করব। এখন আমার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর যখন করব তখন আমরা আবার অঙ্কন করব 1 নম্বর যে অতিরিক্ত অফার রেখাটা অঙ্কন করব। এই অতিরিক্ত শুল্ক সংঘভুক্ত দেশে যে আমরা অতিরিক্ত অফার রেখা পেলাম সেটা ওই অফার রেখা। মুক্ত বাণিজ্য অবস্থায় আমরা সি দেশের অফার রেখা অঙ্কন করলাম, এটা হচ্ছে আমার সি দেশের ওসি হলো সি দেশের বাণিজ্য অফার রেখা। এই মুক্ত বাণিজ্য অবস্থা আমার বাণিজ্য হার হচ্ছে ওপি, মুক্ত বাণিজ্য অবস্থায় ওপি, এটা আমি কে দ্বারা চিহ্নিত করলাম এই ছেদ বিন্দুকে। এটা মুক্ত বাণিজ্য অবস্থায় আমার এই পয়েন্টটা, এখানে অতিরিক্ত চাহিদা বা যোগান নাই। আমার তৃতীয় ছবি আঁকার সময় এটা আঁকতে হবে। আঁকার পরে আমাকে বলতে হবে যে এবার বলছে শুল্ক আরোপ করলো, সি দেশের উপর শুল্ক আরোপ করছে। আমরা শুল্ক সংঘ প্রত্যক্ষণ কী করছি, যখন শুল্ক আরোপ করে তখন অতিরিক্ত অফার রেখা, আরেকটা নতুন অতিরিক্ত অফার রেখা সৃষ্টি হয়। শুল্ক সংঘ যখন শুল্ক আরোপ করে তখন সব ক্ষেত্রেই দেখছি যে হলো বাণিজ্য হারও কমে বাড়ে, কোথাও কমে, উৎপাদন কমে যায়। তখন নতুন একটা অফার রেখা আমরা পাবো। তখন নতুন অফার রেখাটা হচ্ছে ও ইউ প্রাইম। এটা হচ্ছে আমার আরেকটা নতুন অফার রেখা। এটা হচ্ছে শুল্ক আরোপ মুক্ত, শুল্ক আরোপ যুক্ত। এই পয়েন্টে কোথায় ছেদ করলো, ওসি দেশের অফার রেখার এই পয়েন্টে। এটাকে আমরা কি কে প্রাইম দ্বারা চিহ্নিত করলাম। এখন বলছে শুল্ক মুক্ত আরোপের পরে কীভাবে বাণিজ্য হার শুল্ক আরোপ করলো অতিরিক্ত একটা আমরা অফার রেখা পেলাম, এখানে আমরা বাণিজ্য হার নির্ধারণ করলাম ওপি প্রাইম। তাহলে এই কে পয়েন্টে হচ্ছে আমি আরেকটা বাণিজ্য ও পি প্রাইম, এটা হচ্ছে আমার আরেকটা বাণিজ্য হার রেখা। তাহলে আমরা 3টা পেলাম, অতিরিক্ত অফার রেখা পেলাম, সি দেশের সাথে মুক্ত বাণিজ্য অবস্থায় বাণিজ্য হার নির্ধারণ করলাম, আর দেশের উপর শুল্ক আরোপের পরে তার হচ্ছে বাণিজ্য হার নির্ধারণ করলাম। এখন আমার 4র্থ প্রশ্ন ছিল যে শুল্ক আরোপ করার এই শর্তগুলো এই শুল্ক সংঘভুক্ত দেশের মধ্যে কোনটা অনুকূলে আর কোনটা প্রতিকূলে। আমরা 3য় যে চিত্রটা, এই চিত্রটা আমি আগামী ক্লাসে দেখাবো। এরপর আমাদের আরও প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখাবো। এই ক্লাসটা হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ার, এর সাথে 3rd ইয়ারও যে টপিক একই টপিক মাস্টার্স ফাইনাল ইয়ার এবং 3rd ইয়ারের জন্য, প্লাস 3rd ইয়ার ফাইনালের জন্য এই চ্যাপ্টারটা শেষ চ্যাপ্টার, তোমরা এটা দেখে নিবা। আমি পরের ক্লাসে আমাদের যে 4 নাম্বার যে শর্তটা মানে ধাপ আছে, এই ধাপের সাথে আমরা আরও সামনের টপিকসগুলো আলোচনা করব। আশা করি তোমরা এটা বুঝছো, ক্লাসগুলো নিয়মিত দেখো। এ পর্যন্ত আজকে শেষ।